বিপরীতে তারা যে কিন্তু অফার করতেছে, একদম যে করতেছে তা না, সেটা অফার করছে কি, তারা ন্যারেটিভ অফার করছে। তারা কি অফার করছে? তারা প্রোপাগান্ডা অফার করছে। এই যে এত ভালো ভালো কথা বললি, কোনো লাভ নেই। সকালে ঘুম থেকে উঠবো, দেবো কাট পিস বক্তব্য, 10,000 ফটো কাট সরানো হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে এই যে প্রোপাগান্ডার ফল তারা 12 তারিখে পাইলো, এরপরে কোনো শিক্ষা নেই, একই জিনিস চালাই যাচ্ছে তারা। এখন আমি আসছি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, এই যে একটা অর্থহীন বিতর্ক বিগত আমল থেকে শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু দায়িত্ব করার পালন করার কারণে বা রাষ্ট্রপতি হওয়ার কারণে কি বিএনপির 2টা লোক কম গুম হয়েছিল, বা খালেদা জিয়ার বিরুদ্ধে বিশুদ্ধার কম উৎপাদন করা হয়েছিল, বা 2টা মামলা কম হয়েছিল? তো কিছুই তো হয়নি। তাহলে চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্কটা কোথায়? চুপ্পুর সাথে বিএনপির রাজনীতির সম্পর্ক হলো, চুপ্পু একটা প্রতিষ্ঠান আকারে, চুপ্পুর যে সামান্ত একদম রাইটলি বলে, চুপ্পুর একটা অতীত আছে, একজন ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, তারপরে হাসিনাকে পায়ে ধরে কদমবুসি করা, তারপরে এখন সে জুলাই গণঅভ্যুত্থানের ন্যারেটিভ সংসদে পাঠ করছে। এই সবগুলো রোল যদি আপনি দেখেন, একই ব্যক্তির মাল্টি রোল নেই। আপনি আপনার বাবার সন্তান, আপনার স্ত্রীর হাজব্যান্ড, আপনার ছেলের বাবা, চুপ্পুর ব্যাপারটাও সেরকম। এবং কিন্তু যারা একটা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে, একটা কার্ড ভিত্তিক রাজনীতি করে, ব্যক্তি পূজার রাজনীতি করে, তাদের কাছে একটা ব্যক্তি গুরুত্বপূর্ণ, চুপ্পু গুরুত্বপূর্ণ। চুপ্পু গুরুত্বপূর্ণ না তো। চুপ্পু বাংলাদেশ, ওখানে আপনি আমি যে কোনো একজন বসলে একই রোল প্লে করতাম। কারণ হলে এটা একটা ধারাবাহিকতা এবং রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। তার মানে কি উনি থেকে যেতে পারেন, এরকম কোন ইঙ্গিত? না, থেকে যাওয়ার না যাওয়ার ব্যাপার না, রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য উনি একটা প্রাতিষ্ঠানিক ফাংশনাল ডিউটি পালন করছে। ওনার অতীত আমরা জানি, ওনার বর্তমান আমরা দেখছি। ফলে এটার সাথে চুপ্পু প্রতি হঠাৎ করে বিএনপির দরদ উঠলে আসছে, এটার কোনো সম্পর্ক নেই। চুপ্পু এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় চুপ্পুকে রাখার ব্যাপারে বিএনপি এবং অন্যদের অবস্থার মুখোমুখি ছিল। এখন অন্যদের অনেক দাবি বিএনপি মানে নেই তা না, মানছে তো, মানাটা স্বাভাবিক। কিন্তু চুপ্পুর ব্যাপারটা যেটা হচ্ছে, মানে রাষ্ট্রপতির ভূমিকাটা এখানে বিএনপির কাছে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা না, একটা প্রতিষ্ঠানের ভূমিকা। এবং এই প্রতিষ্ঠানের ভূমিকাটা বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য জরুরি। সরকার মাত্র গঠন হয়েছে 1 মাস, ফলে স্ট্যাবিলিটির জন্য সরকারের কতগুলো স্টেপ আছে, সরকারের কতগুলো ধারাবাহিক কর্মসূচি আছে। কষ্ট করে মনে আছে অন্তর্বর্তী সরকার যখন ঢাকায় দক্ষিণে একজন প্রশাসক দেওয়ার চেষ্টা করলো, বা ঢাকা উত্তর দক্ষিণে, সেটির জন্য এখনকার মন্ত্রীও তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তারা প্রতিবাদ করলেন, বিএনপি সেই প্রতিবাদ করলো। এখন এবং যাদেরকে এই প্রশাসক দেওয়া হচ্ছে নির্বাচিত সরকার, সেটি নিয়ে বিবিসি নিউজ করছে এটি বিএনপি নেতাদের এক ধরনের পুনর্বাসন প্রকল্প কিনা। এটাকে কিভাবে দেখেন আসলে? প্রশাসক কেন দিতে হচ্ছে? বিএনপির বিভিন্ন পদ পদবিতে, মানে বিভিন্ন পোস্টে, সরকারের পোস্টে নিজেদের লোক দিবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সেটা রাজনৈতিক লোক দিবে নাকি প্রশাসন থেকে এনে দিবে? মানে এটা তো ক্যাডার সার্ভিস থেকেও দেওয়া যেত। ক্যাডার সার্ভিস থেকে তো, এটা তো রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলের সরকার, তার দলের লোকজন আছে, এবং এখানে যাদেরকে দেওয়া হচ্ছে তারা সবাই পলিটিশিয়ান, জনপ্রতিনিধি। তো ফলে তাদের দেওয়ার মধ্যে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা তারা প্রপারলি দায়িত্বটা পালন করছে কিনা সেটা আপনার দেখা, সেখানে কোনো অনিয়ম করছে কিনা, সেখানে জনগণের সেবা বিঘ্নিত হচ্ছে কিনা, সেগুলো বাকিগুলো ন্যারেটিভ। ইশরাক হোসেনের কথা বলছেন তো, ইশরাক হোসেনকে তো আদালত রায় দিচ্ছিল, তারপর তারা বসতে দেন নাই কেন আপনারা? এবং তার সাথে যে আচরণ করছেন, তাকে ক্ষমতা লোভী মেয়র হইতে চায় বইলা তার চরিত্র হনন করার জন্য যা যা সম্ভব সবই তো করা হয়েছে। এখন তো এগুলো বের হচ্ছে তাদের ব্যাপারগুলো। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ আলাপ আসছে, সেটা হলো যে জুলাই সনদ এবং এই পুরা মানে প্রকল্পটা নিয়ে। এইটা জুলাই সনদ একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এবং বিএনপি এটা স্বাক্ষর করেছে। আমরা বারবার বলেছি, বিএনপি যেভাবে স্বাক্ষর করেছে সেইভাবেই তার ইস্তেহার প্রণয়ন করেছে, মানে উইথ নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতও দিছিল। কিন্তু ইলেকশনের আগে ন্যারেটিভ কি ছিল? আমাদের প্রত্যেকটা আলোচনা ন্যারেটিভ এবং ফ্যাক্ট আলাদা করতে হবে, নাহলে আমরা আলোচনা ধরতে পারবো না। না, হাত দিবেন না। তার মানে সংস্কার, এই যে তাবিজ তত্ত্বাবধায়ক সরকার বানাইছে 84টা, এর বাইরে কি আর কোনো সংস্কার দরকার নেই? তার মানে সংস্কারের এই এজেন্ডাটাকে যারা নিজেদের একমাত্র রাজনৈতিক লাইফলাইন মনে করতেছে, তার মানে তাদের আর কোনো পলিটিক্স নাই। থাকলে এটা করতো না, 1 নাম্বার। 2 নাম্বার হইলো, এইটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, নট লিগ্যাল এন্টিটি। সরকার কি অধ্যাদেশ জারি করছে না জারি করছে এটা দেখার তো দরকার নেই বিএনপি, কারণ বিএনপি জনগণের সাথে কমিটেড। জনগণের এই কমিটমেন্ট বিএনপি পালন করতেছে কিনা সেটা জনগণ দেখবে, ওই অনুযায়ী জনগণ বিচার করবে। সরকারের বিশেষজ্ঞ নিউ ইয়র্ক থেকে আইসা একটা এসি করে বৈশা এরকম একটা ফর্মুলা দিয়ে দিল, এবং তাতে করেই যদি দেশের ভাগ্যের উন্নয়ন হয়ে যেত, তাহলে 18 বছরের এই 18 মাসের এই কেওয়াটিক সিচুয়েশন আমরা একদম বিনীত জিজ্ঞাসা। ধরেন আপনি বলছেন সংস্কারের চেয়েও আরেক ধাপে গিয়ে পুনর্গঠন করবেন, তাহলে এই প্রশাসক বসানোর ক্ষেত্রে কেন আপনার দলীয় লোক, দলীয় নেতাদেরই বসাতে হবে? কেন আপনি বিশেষজ্ঞ, পেশাজীবী, আমি সবই সরকারি আমলার কথাই শুধু বলছি না, কেন তাদেরকে বসাচ্ছেন না? তারা তো অলরেডি দায়িত্বে আছে। এখানে পলিটিশিয়ানদেরকে হেল্প করে কারা? যারা রাষ্ট্রের আমলা হিসেবে কাজ করে, তারা তো অনেক অভিজ্ঞ। এটা তো আগেও ছিল। হ্যাঁ, আগে ছিল। এবং আগের তফাৎটা কি ছিল? আগে একটা গণতন্ত্রহীন অবস্থা ছিল, এখন একটা গণতন্ত্রের জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আমি যেটা আগেই বললাম, তাহলে কি জামাত এবং এনসিপি থেকে ধরে ধরে আইনা লোক বসালে এটা ইনসাফ হইতো? মানে এটা নিরপেক্ষতা হইতো? এই জন্যই তো বাংলাদেশের নিরপেক্ষতার সংজ্ঞা 5 তারিখে পাল্টাই গেছে। আপনি জামাতের পক্ষে থাকলে শুধুমাত্র নিরপেক্ষ, অন্য কোনো দিয়ে গেলে আপনার নিরপেক্ষতা থাকবে না। শোনেন, প্রবলেম হলো আরেকটা যে আলোচনা করছিলাম, তাহলে
এবার গেল জুলাই সনদের এটা, এবার আপনার সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আপনারা আলাপ তুলছেন। সংবিধান সংস্কার পরিষদের আলাপ তোলার রেওয়াজই তো আপনি জানেন না কিভাবে আলাপটা তুলতে হয়। আলাপটা তুলতে হয় একটা কনস্টিটিউশনাল এথিক্সের মধ্যে থাইকা, এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে থেকে, বা কোনো একটা অ্যানার্কিস্ট ইডিওলজিক্যাল পজিশনের মধ্যে থেকে গণতন্ত্র ক্লেম করলে সেটা গণতন্ত্র হয় না। গণতন্ত্রের জন্য পার্লামেন্টের সভারেন্টির কথাটা যে বলা হয়, এটা কেন বলা হয়? এটা জনগণ নির্বাচিত করে। জনগণের সভারেন্টি যদি আপনি মানেন পার্লামেন্টের ডেমোক্রেসিতে, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে পার্লামেন্ট সভারেন। জি। এখন পার্লামেন্টের সদস্যকে জনগণ সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে নির্বাচিত করে একজন পার্লামেন্ট মেম্বারকে, আর গণভোট একটা বিষয়ের উপর নির্বাচিত হয়েছে, এটা 60% না, 100% ম্যান্ডেট থাকলেও সেটা পার্লামেন্টের ক্ষমতার চেয়ে কম। সুপারসিড করে না, কম। এটা কাণ্ডজ্ঞানে বোঝা যাবে। কিন্তু আপনি এই গণভোট বিরোধী বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে, এই যে ন্যারেটিভ বাজারে ছাড়ছেন, এটা তো বেশি দিন বাঁচবে না এই ন্যারেটিভ। গণভোটের রায়ের আগেই জুলাই সনদের ব্যাপারে বিএনপি স্বাক্ষর করেছে, টিপটিপ বৃষ্টিতে আপনারাও করছেন, শুধু এনসিপি বাদে। তাহলে এটা পলিটিক্যাল কমিটমেন্ট বিএনপি পলিটিক্যাল কমিটমেন্ট, তার পলিটিক্যাল আপনার যে জনগণের সাথে যেভাবে সে ওয়াদা করছে এবং যেভাবে সে ইস্তেহার প্রণয়ন করছে, এর মধ্যে আপনি কোনো অসামঞ্জস্য দেখাতে পারবেন না। আপনি দেখাইতে পারেন বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ওই যে টিপটিপ বৃষ্টিতে আমরা অতিথি ছিলাম, সেটা এবং তার যে ইস্তেহার, এটার মধ্যে যদি কোনো অসামঞ্জস্য দেখাতে পারেন, কথা বলা সেটা দিব, কোনো অসামঞ্জস্য নাই। তার মানে তারপরে এখন এই প্রোপাগান্ডা কেন? এখন এই প্রোপাগান্ডা কারণ হলো আপনার বেসিক্যালি কোনো রাজনীতি নেই। আপনাকে তো অফার করতে পারতে হবে, আপনার তো বেটার, আপনার আপনি জনগণকে পলিসির বিরুদ্ধে কি আপনার তো দিবেন? পলিসি থাকতে হবে না। আপনাকে একটু থামাই। আপনি পাইছেন নিছেন প্রোপাগান্ডার পথ, এবং প্রোপাগান্ডার পথের একটা রেজাল্ট আপনি 12 তারিখে পাইছেন, আগামী দিনে আরো পাইতে থাকবেন, অসুবিধা নেই। সামান্ত ইসলাম, এই যে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সরকার ফাংশনাল করার চেষ্টা করছে, ধারণা করা হচ্ছে নির্বাচনে দেওয়া হবে, সেটাকে কিভাবে দেখেন? এবং আসলে কি বিরোধী দলের কাছে রাজনীতি করার কোনো উপকরণ নাই? বিএনপির এই বিশাল মেজরিটি 212 আসন, আরো 2-3টা আসনে নির্বাচন বাকি, তার বিপরীতে সেজন্য আপনাদেরকে প্রোপাগান্ডার পথ বেছে নিতে হচ্ছে, যেটা রেজাল্ট করিম রনি বলছিলেন। মানে এটাই তো একটা প্রোপাগান্ডা। মানে আপনি বিরোধীতে যে কোনো কথা বলে আপনি এটা প্রোপাগান্ডার কাতারে ফেলে দিচ্ছেন, এটা কি প্রোপাগান্ডা না? রনি ভাই আরেকটা প্রোপাগান্ডা করছে, মানে